বাঙালির বিদেশ ভ্রমণ বললে প্রথমেই মাথায় আসে যে দেশের কথা সেটা হলো থাইল্যান্ড। তবে বিদেশের মাটিতে পা রাখার প্রথম দিনই ওরা যে এইভাবে গায়ে জল ঢেলে দিবে সেটা একদমই এক্সপেক্ট করিনি। এভাবে কেন জল ছেটাচ্ছে জানতে চান? সেটা নিয়েই রইল থাইল্যান্ডে আমার প্রথম দিনের গল্প। আমাদের আজকে রাত 3:25-এ ফুকেটের ফ্লাইট রয়েছে এয়ার এশিয়ার। তো আমরা 11:30টার মধ্যেই এয়ারপোর্টে পৌঁছে গেছি। আমরা এন্ট্রি নিলাম গেট নাম্বার 5B দিয়ে। এয়ার এশিয়ার কাউন্টারটা একদম ওটার সামনেই। এন্ট্রির সময় আমাদের পাসপোর্ট আর টিকিট চেক করলো। আমরা আমাদের সাথে শুধু ক্যাবিন লাগেজই নিয়েছি। দুটো ক্যাবিন লাগেজের সাথে একটা এক্সট্রা 7 কেজির ক্যাবিন লাগেজ আমরা পারচেস করেছিলাম। কোনো চেক ইন লাগেজ আমরা নেইনি। তো আমাদের টোটাল লাগেজ অ্যালাউড ছিল হলো 21 কেজি। তো আমরা ওয়েট করে দেখলাম আমাদের 19 কেজি হয়েছে। বোর্ডিং পাস নেওয়ার পর আমরা চলে এলাম ইমিগ্রেশন কাউন্টারে। ওখানে আমাদের পাসপোর্টে স্ট্যাম্প পড়লো, আর সেরকম কোনো কোয়েশ্চেন তো জিজ্ঞেস করেনি। তারপর আমরা সিকিউরিটি চেক ইন করলাম। তারপর চলে এলাম সোজা 9 নম্বর গেটের কাছে। এখন আমরা বোর্ড করার ওয়েট করছি। আমাদের 2:35 নাগাদ বোর্ডিং স্টার্ট হলো। সবাই যে যার সিটে বসে পড়েছি। 3:25-এ ফ্লাইট ছাড়বে। 3 ঘন্টা লাগবে ফুকেট পৌঁছাতে। ফ্লাইট থেকে রাতের আলো ঝলমলে কলকাতার পাশাপাশি ফুকেটকেও যে এত সুন্দর দেখাবে সেটা একদম কল্পনার বাইরেই ছিল। তো আমরা থাইল্যান্ডের লোকাল টাইম সকাল 7:30 নাগাদ ফুকেটে ল্যান্ড করলাম। থাইল্যান্ড হলো আমাদের থেকে 1.5 ঘন্টা এগিয়ে রয়েছে। এরপর আমাদের ইমিগ্রেশন কমপ্লিট হলো। ইমিগ্রেশনে শুধু পাসপোর্ট আর বোর্ডিং পাস চেক করলো আর ফিঙ্গারপ্রিন্ট নিল, আর কোনো কোয়েশ্চেন আস্ক করেনি। এবার আমরা সিম নেব, এখানকার লোকাল সিম। তো আমি ক্লুক অ্যাপের থ্রু আগে থেকেই সিম বুক করে রেখেছিলাম। প্রসেসটা আমি নেক্সট ক্লিপে দিয়ে দেবো। প্রথমে ক্লুক অ্যাপ ওপেন করে তার সার্চ বারে গিয়ে সিম কার্ড থাইল্যান্ড লিখে সার্চ করুন। এখানে আপনি ফিজিক্যাল সিম এবং ই সিম এই 2 ধরনের অপশন পাবেন। নিজের পছন্দ মতো অপশানে গিয়ে পিক আপ ডেট, পিক আপ লোকেশন, ভ্যালিডিটি এবং ডাটা প্যাকেজ চুজ করে বুক নাও অপশানে ক্লিক করুন। এরপর সমস্ত ডিটেলস ভালো মতো পড়ে নিন এবং আবার বুক নাও অপশানে ক্লিক করুন। এরপর যে পেজটা ওপেন হবে সেখানে নিজের নাম, ফোন নাম্বার, ইমেল আইডি সবকিছু ফিল আপ করে গো টু পেমেন্ট অপশানে ক্লিক করুন। এরপর নিজের ক্রেডিট বা ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করে দিন। সাকসেসফুল পেমেন্টের পর আপনার ইমেল আইডিতে ওরা একটা ভাউচার সেন্ড করে দিবে, যেটা আপনাকে সিম পিক আপের সময় কাউন্টারে শো করতে হবে। এখন আমরা যাচ্ছি ক্লুকের কাউন্টারে সিম কালেক্ট করতে। ক্লুকের কাউন্টারটা হলো ব্যাগেজ ক্লেম কাউন্টার নাম্বার 2 এর একদম অপোজিটে। আচ্ছা, একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। আমি প্রথমে যেই কাউন্টারটা দেখালাম ওখানে হলো ইনস্ট্যান্ট সিম দেয়। মানে আপনি যদি অনলাইনে বুক করে থাকেন তাহলে ওই কাউন্টার থেকে কালেক্ট করতে পারবেন না। অনলাইনে বুক করা সিম কালেক্ট করার জন্য আপনাকে এক্সিট দিয়ে বেরিয়ে ডান দিকে প্রায় 50 মিটারের মতো আসতে হবে। সেখানে আরেকটা কাউন্টার রয়েছে, সেখান থেকে আপনি প্রি বুক সিম কালেক্ট করতে পারবেন। এই দিক দিয়ে এক্সিট দিয়ে বেরিয়ে এখানে আপনাদেরকে সিমটা কালেক্ট করতে হবে। ওরা এই কাউন্টারেই মোবাইলে সিমটা ইনসার্ট করে অ্যাক্টিভ করে দিল। আপনাদের যদি ফুকেট এয়ারপোর্টে পৌঁছে অনেকক্ষণ ওয়েট করতে হয়, সেক্ষেত্রে আমি সাজেস্ট করব আপনারা 7-Eleven থেকে খাবার কিনে খেতে পারেন। কারণ ইন জেনারেল এয়ারপোর্টে খাবারের দাম ভীষণ বেশি হয়, কিন্তু 7-Eleven-এ আপনি অনেক চিপে পেয়ে যাবেন। প্লাস এখানে রেডি টু ইটের প্রচুর অপশান রয়েছে। ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের 3rd গেটের একদম পাশেই রয়েছে থাইল্যান্ডের সবথেকে ইম্পর্ট্যান্ট দোকান 7-Eleven। এখন আমরা যাচ্ছি ফুকেটে আমাদের হোটেলে যাওয়ার জন্য বাস ধরতে। এই হলো পুরো ফুকেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ম্যাপ। এখানে পাবলিক বাসের পুরো রুট এবং টাইমিংটা দেওয়া রয়েছে, আর ট্যাক্সি ফেয়ারও দেওয়া রয়েছে। আপনি যদি 8 নম্বর গেট দিয়ে এক্সিট করেন তাহলে সোজা গিয়ে ডোমেস্টিক ডিপার্চার রয়েছে, সেখান থেকে সোজা গেলে আপনি পেয়ে যাবেন পাবলিক বাসগুলো। হিয়ার ইজ আওয়ার বাস। পার হেড হলো 100 ভাট করে লাগলো। আমি এখান থেকে একটা মোটামুটি আইডিয়া দিচ্ছি। এই যে সাইনবোর্ডগুলো আছে এই জায়গাটায় হলো বাসগুলো দাঁড়িয়ে থাকে। হলো বাসের ভেতরটা, এই হলো আমাদের টিকিট। প্রতি 1 ঘন্টা পর পর বাস ছাড়ে। তো আমাদের বাসের টাইমিং ছিল 8:45। তো ওই জন্য আমরা খুব তাড়াতাড়ি করলাম, কারণ এই বাসটা মিস হয়ে গেলে আমাদের আবার 9:45 পর্যন্ত 1 ঘন্টা এমনি ওয়েট করতে হতো।
বাজে, আমাদের ডট 1 ঘন্টা লাগলো পাটং পৌঁছাতে। তো যেই স্টপে নামালো ওখান থেকে আমরা হেঁটেই হোটেল যেতে পারবো। হেঁটে ডিস্টেন্স হলো ওই 400-500 মিটার মতো। এই হলো আমাদের হোটেল পাটং বে রেসিডেন্স। এখানে চেক ইন টাইম হলো দুপুর 2টো। আমরা অনেক আগে চলে এসেছি, প্রায় 4 ঘন্টা আর্লি। তো যেহেতু আপাতত হোটেল ফুল বুকড আছে, আমরা রিসেপশনে বসেই এখন ওয়েট করছি। আমরা 10:30 অবধি রিসেপশনে বসেই একটু রেস্ট করে নিলাম। আপাতত ভীষণ খিদে পেয়েছে, তো যাচ্ছি একটা ক্যাফেতে ব্রেকফাস্ট করতে। এই ক্যাফেতে এখন আমরা ব্রেকফাস্ট করব। এটা হলো এই মসজিদের একদম উল্টো দিকে। তো আমরা অর্ডার করেছি একটা টুনা স্যান্ডউইচ, থাইল্যান্ডের ফেমাস ম্যাঙ্গো স্টিকি রাইস, আর একটা ক্যাপুচিনো আইস। কেমন? স্ট্রং। এই হলো থাইল্যান্ডের ফেমাস ম্যাঙ্গো স্টিকি রাইস। এই রাইসটা হলো পুরো স্টিকি, যার মধ্যে তিল মেশানো আছে। ম্যাঙ্গো তো দেখতেই পাওয়া যাচ্ছে, এখানে সারা বছর ম্যাঙ্গো পাওয়া যায়। আর এটা হলো কোকোনাট মিল্ক, যেটা এটাতে ঢেলে মিশিয়ে খেতে হবে। দারুণ খেতে। 11:30টার মধ্যে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল। এটা অ্যাকচুয়ালি আমাদের আজকে ব্রাঞ্চ হয়ে গেল। তো দুপুরে আর সেরকম খাওয়া দাওয়ার প্ল্যান নেই। এখন যাচ্ছি হলো পাটং বিচ, কারণ 2টোর আগে তো চেক ইন হবে না, এখনো হাতে আমাদের 2 ঘন্টা সময় আছে। তো যাই পাটং বিচটাই ঘুরে আসি। ওপেনলি উইট বিক্রি হচ্ছে। থাইল্যান্ডে 13 থেকে 15 এপ্রিল পর্যন্ত সংক্রান পালিত হয়। সংক্রান হলো থাই নিউ ইয়ার। আমাদের যেমন হোলি সেলিব্রেশন হয়, সেরকমই এখানে সংক্রান সেলিব্রেশন হয়। ডিফারেন্স এটাই যে আমরা যেমন কালার্স দিয়ে খেলি, এখানে এরা একে অন্যের ওপর জল স্প্রে করে। আমাদের হোটেল থেকে একদম স্ট্রেট প্রায় 1.3 কিলোমিটার হেঁটে আমরা পৌঁছে গেছি পাটং বিচে। এটা হলো ডলফিন সার্কেল, এর ঠিক পাশেই রয়েছে পাটং বিচ। মূল শহরের একদম কাছে হওয়ায় পাটং বিচের জনসমাগম একটু বেশিই থাকে। এখানে আপনি বিভিন্ন ওয়াটার অ্যাক্টিভিটিও ট্রাই করে দেখতে পারেন। 1:45 বাজে আমরা হোটেলে ব্যাক করছি। দেখি এখন চেক ইন করতে দেয় কিনা, নইলে আবার সেই রিসেপশনে বসেই ওয়েট করতে হবে। এই হলো আমাদের সংক্রান সেলিব্রেশন, পুরো কাক ভেজা, পুরো ভিজে স্নান। দোলও খেলেন এবার। ফাইনালি 2টোর সময় আমরা রুমে চেক ইন করলাম। আমাদের পাসপোর্টের জেরক্স নিল দুজনেরই। ফোন নাম্বার নিল, যেই লোকাল সিমটা আমরা এখান থেকে নিয়েছিলাম সেই ফোন নাম্বারটা ওরা নিল। ইমেল অ্যাড্রেস নিল, আর আমাদের 1000 থাই ভাট সিকিউরিটি মানি হিসেবে ওদের কাছে ডিপোজিট রাখতে হলো। এই হলো আমাদের রুম নাম্বার 2415। ঢুকেই এদিকে বাথরুম রয়েছে, এখানে কাভার্ড, হেয়ার ড্রায়ার দিয়েছে, লন্ড্রি ব্যাগ দিয়েছে, লকার আছে, ছাতা আছে, রোব আছে। এদিকে সিটিং এরিয়া, এখানে কিচেন এরিয়া, ফ্রিজ, আর এটা হলো বেডরুম। 2টো জলের বোতল আর চা বানানোর সরঞ্জামগুলো কমপ্লিমেন্টারি, আর এই খাবারগুলো পে অ্যান্ড ইউজ। বারান্দা থেকে সেরকম কোনো ভিউ নেই। হোটেলের সুইমিং পুল এরিয়াটিও বেশ সুন্দর। রাত 1:45 বাজে, আমরা একটা লম্বা ঘুম দিয়ে উঠলাম, কারণ গতকাল রাতে ঠিকমতো ঘুম হয়নি, তো ভীষণ টায়ার্ড ছিলাম। আমাদের রুমের বারান্দা থেকে সানসেট ভিউটা খুব সুন্দর, আগে ওটা দেখিয়ে দিই। আমাদের রুমের বারান্দা থেকে সিটি অ্যান্ড সানসেট। তো এখন আমরা বেরোচ্ছি ডিনার করতে, কারণ আজকে যেহেতু আমরা লাঞ্চ স্কিপ করেছিলাম, ভীষণ খিদে পেয়ে গেছে।
আমরা বাইরে বেরিয়ে গেছিলাম ডিনারের জন্য, কিন্তু দেখলাম সব এত বড় বড় ওয়াটার গান নিয়ে ঘুরছে, আর বেশিরভাগ লোকজনই মোবাইল হলো ওয়াটারপ্রুফ পাউচে ভরে নিয়েছে আর রেনকোট পরে ঘুরছে। তাই আবার আমরা রুমে ব্যাক করলাম, এখন এই রেনকোট পরে নিচ্ছি, আর মোবাইলটাও আমরা জিপলক ব্যাগ কিনেছিলাম সেখানে ঢুকিয়ে নিচ্ছি। আমরা রণসজ্জায় সজ্জিত হয়ে গেছি। এখানে আপনি হোটেলের আশেপাশে প্রচুর বাইক অ্যান্ড স্কুটি রেন্টালস পেয়ে যাবেন। তো আপনি যদি ক্যাব ভাড়া না করেও ঘুরতে চান তো স্কুটি বুক করে ইজিলি ঘুরতে পারবেন। আমরা খাবার জায়গাগুলো মোটামুটি গুগল দেখেই সিলেক্ট করছি, যেসব আশেপাশে ক্যাফেস রয়েছে যেগুলোর গুগল রিভিউ ভালো। তো এখন আমরা যাচ্ছি গ্লো ব্লুম বলে একটা ক্যাফেতে ডিনার করতে, আর এটার হোটেল থেকে ডিস্টেন্স হলো প্রায় 1.2 কিলোমিটার মতো। ঝাঁকে ঝাঁকে লোক যাচ্ছে বাংলা রোডে সংক্রান্ত সেলিব্রেট করতে। এই রেস্টুরেন্টের সামনেও জোর কদমে সংক্রান্ত সেলিব্রেশন চলছিল। গ্লো ব্লুম সিগনেচার ডিশ ফ্রাইড ফিশ উইথ স্পাইসি হার্ব, আর একটা ফ্রাইড রাইস, একটা লাইম জুস, আর একটা ফ্রাইড। টেস্ট খুবই ভালো, কিন্তু কোয়ান্টিটি দেখে আমি ভয় পেয়ে যাচ্ছি। খুব ভালো খেতে, স্পেশালি যে চিলি সস চিলি ভিনিগার দিয়ে একটা দিয়েছে, খুব ভালো খেতে, খুবই ভালো। আমরা ভেবেছিলাম খাওয়া দাওয়ার পর একটু বাংলা রোডে যাব, কিন্তু এখানে ওয়েদার এত গরম আর এখানকার ফুড এত স্পাইসি যে আমাদের অ্যাডজাস্ট করতে একটু টাইম লাগছে। খাওয়া দাওয়ার পর একটু অস্বস্তি লাগছিল, তাই আপাতত আমরা সেটা ক্যান্সেল করলাম বাংলা রোড যাওয়া। তো যাই হোক, আজকের মতো আমাদের আর কোনো অ্যাক্টিভিটি নেই, তো